হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করো এবং তোমাদের যাদের বাংলা মাইনর সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকে ফাইনাল লাস্ট মিনিটের একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। কাজেই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলেই তোমরা এখান থেকে অনায়াসে কমন পেয়ে যেতে পারো। আর চ্যানেলে যদি নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে, গল্প থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। পলাতক তুফান, জগদীশচন্দ্র বসুর রচিত পলাতক তুফান, এখান থেকে কিছু প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, পলাতক তুফান গল্পে ঘূর্ণিঝড়ের যে আকস্মিক অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে যে বিভিন্ন বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা করো। লেখকের মূল উদ্দেশ্য এক্ষেত্রে কী ছিল বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একটু দেখে আমাকে জানাবে। নেক্সট 2 দাগের প্রশ্ন, গল্পের শেষে কথক যেভাবে ঘূর্ণিঝড় অন্তর্ধানের কারণ ব্যাখ্যা করেছেন তা কতখানি বিংসংযোগ এর মাধ্যমে লেখক কি নিছক হাস্যরস সৃষ্টি করতে চেয়েছেন, নাকি তৎকালীন বৈজ্ঞানিক ধারণার সীমাবদ্ধতা ও বিজ্ঞাপন ও সর্বস্বতার প্রতি ইঙ্গিত করেছেন? যুক্তি সহকারে বিস্তারিত লিখো। নেক্সট প্রশ্ন, পলাতক তুফান গল্পে সমকালীন সমাজ, সরকারি দপ্তর, বিশেষত হাওয়া অফিস, সংবাদপত্র এবং সাধারণ মানুষের মানসিকতা যেভাবে চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ করো। লেখকের ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি কিভাবে এই চিত্রায়নে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করে নেবে। নেক্সট 4 দাগের প্রশ্ন, এই ঘটনার প্রকৃত তথ্য পৃথিবীর মধ্যে একজন মাত্র জানে, সে হচ্ছে আমি। এই উক্তির আলোকে কথকের চরিত্র এবং তার বর্ণিত ঘটনার সত্যতা বিচার করো। গল্পটিকে বৈজ্ঞানিক রহস্য বলার সার্থকতা কতটুকু, তোমার মতামত দাও। নেক্সট 5 দাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলেছে কুন্তল কেশরী নামক পণ্যটি এবং তার উৎপত্তির ফ্যানাস্ট্যাটিক্যাল কাহিনী কিভাবে গল্পের ফেত্রায় রহস্যের সঙ্গে জুড়ে গেছে। এর বাণিজ্যিক প্রচারের আখ্যান এবং ঘূর্ণিঝড় প্রশমনে তার কথিত ভূমিকা গল্পে কি বিশেষতা তাৎপর্য বহন করে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করে করবে। নেক্সট 6 দাগের প্রশ্ন, গল্পের প্রথম পরিচ্ছেদে সৃষ্ট গম্ভীর ভীতিপ্রদ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার আবহাওয়ার সঙ্গে দিয়েও পরিচ্ছেদে কথকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও তার লৌকিক সমাধান এর বর্ণনার বৈসাদৃশ্য কিভাবে গল্পের সামগ্রিক আবেদন ও রস সৃষ্টিতে সাহায্য করেছে আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, পলাতক তুফান গল্পে জার্মান অধ্যাপকের বক্তৃতার অংশটি পদার্থের মধ্যাকর্ষণ শক্তি, পদার্থের পঞ্চত্ব প্রাপ্তি ইত্যাদি প্রসঙ্গ গল্পের মূল বিষয়বস্তুর সঙ্গে কিভাবে সম্পর্কিত। এই আপাত অপ্রাসঙ্গিক অংশটির মাধ্যমে লেখক মানব চরিত্র ও জ্ঞান চর্চার সীমাবদ্ধতা বা অন্য কোনো গভীরতর দিক তুলে ধরতে চেয়েছেন তা এখানে ব্যাখ্যা করো। 8 দাগের প্রশ্ন, পলাতক তুফান গল্পটিকে একটি সার্থক ব্যঙ্গ রচনা হিসেবে মূল্যায়ন করো। গল্পের কোন কোন অংশে এবং কিভাবে লেখক প্রচলিত বিশ্বাস, বৈজ্ঞানিক অহংকার, প্রশাসনিক দুর্বলতা এবং বাণিজ্যিক কৌশলের প্রতি ব্যঙ্গ নিক্ষেপ করেছেন তা দৃষ্টান্তসহ আলোচনা করো। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটা খুব একটু ভালো করে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, নেক্সট সত্যজিৎ রায়ের সবুজ মানুষ, এই গল্প থেকেও আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, প্রশ্নগুলো দেখে নাও। বলেছে সবুজ মানুষটির শারীরিক গঠন, পোশাক পরিচ্ছদ এবং আচরণের মধ্যে কোন কোন অস্বাভাবিকতা কথকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই বিবরণগুলির মাধ্যমে তার অপার্থিব সত্তা কিভাবে প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন,
আমার মুখের দিকে চেয়ে সে খিলখিল করে হেসে উঠল। সে হাসি ভারী, অদ্ভুত, মানুষের হাসি নয়, পাখির ডাকের মতো মিষ্টি। এই উক্তির আলোকে সবুজ মানুষটির হাসি এবং তার ভাষার বিশেষত্ব বিশ্লেষণ করো। কথকের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম কী ছিল? নেক্সট, ৩ দাগের প্রশ্ন, আমার মুখের দিকে চেয়ে সে খিলখিল করে হেসে উঠল। সে হাসি ভারী অদ্ভুত, মানুষের হাসি নয়, পাখির ডাকের মতো মিষ্টি। এই উক্তির আলোকে সবুজ মানুষটির হাসি এবং তার ভাষার বিশেষত্ব বিশ্লেষণ করো। কথকের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম কী ছিল? নেক্সট প্রশ্ন, সবুজ মানুষটি তার নিজের গ্রহ এবং সেখানকার জীবনযাত্রা সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলি কী কী? পৃথিবীর সঙ্গে তার গ্রহের জীবনযাত্রার মূল পার্থক্যগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আরও এইভাবে হতে পারে যে আমরা শুধু বেঁচে থাকি কারণ বেঁচে থাকার মানেই হচ্ছে কি আনন্দ। সবুজ মানুষটির এই উক্তিটির তাৎপর্য কী? তাদের গ্রহে জীবন ধারণের উদ্দেশ্য এবং মূল্যবোধ পৃথিবীর মানুষের থেকে কতটা ভিন্ন তা গল্পের আলোকে ব্যাখ্যা করো। ৫ দাগের প্রশ্ন, গল্পের শেষে সবুজ মানুষটির বিদায় এবং তার রেখে যাওয়া প্রভাব কথকের মনে কেমন পরিবর্তন এনেছিল? আমার যুক্তিতর্ক সব গুলিয়ে গেল। কথকের এই উপলব্ধির কারণ কী? ৬ দাগের প্রশ্ন, সবুজ মানুষ গল্পে লেখক কিভাবে বিজ্ঞান ও কল্পনার একটি সার্থক সমন্বয় ঘটিয়েছেন? গল্পে বর্ণিত সবুজ মানুষের অস্তিত্ব এবং তার গ্রহের বিবরণ কতটা বিশ্বাসযোগ্য বা প্রতীক বলে তোমার মনে হয়? ৭ দাগের প্রশ্ন, গল্পটিতে পৃথিবীর পরিবেশ দূষণ, মানুষের অর্থলিম্পা এবং যান্ত্রিক জীবনযাত্রার প্রতি যে প্রচ্ছন্ন সমালোচনা রয়েছে তা সবুজ মানুষের বর্ণনার মাধ্যমে কিভাবে ফুটে উঠেছে? নেক্সট, তার আগে আমি প্রবন্ধ শুরু করার আগে বলতে চাই, তো এই ছিল তোমাদের গল্পের প্রশ্নপত্রের সাজেশন। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন হয়ে থেকে থাকে তাহলে তোমরা আমার ডিসক্রিপশান রয়েছে, সেই ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আমার গ্রুপ লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে আমাকে জানাতে পারো। তো চলো প্রবন্ধের প্রশ্নগুলো এবার দেখে নিই। বলা হয়েছে আশ্চর্য সৌরোৎপাত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই প্রবন্ধ থেকে কিছু প্রশ্ন আমি তুলে ধরব, তোমরা প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে লেখক সৌরজগতের বিশালতা এবং গ্রহ নক্ষত্রের অপরিমেয় দূরত্ব বোঝানোর জন্য কি কি উপমা ও উদাহরণ ব্যবহার করেছেন? এই বর্ণনার মাধ্যমে তিনি পাঠকের মনে কী ধরনের বিস্ময় জাগাতে চেয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রবন্ধে উল্লেখিত বিভিন্ন গ্রহ যেমন পৃথিবী, বৃহস্পতি এবং নক্ষত্রের যেমন সূর্য আকার ও গতির যে তুলনামূলক আলোচনা করা হয়েছে তা বিশ্লেষণ করো। এই তথ্যের মাধ্যমে লেখক জ্যোতির্বিজ্ঞানের কোন দিকগুলির প্রতি আলোকপাত করেছেন? ৩ দাগের প্রশ্ন, লেখক কিভাবে তৎকালীন বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতা করেছেন এবং জ্যোতির্বিজ্ঞানের রহস্যময়তার কথা উল্লেখ করেছেন? আকাশে কত তারা আছে? এই প্রশ্নের উত্তরে প্রবন্ধকার যে বিভিন্ন মত ও পর্যবেক্ষণের কথা বলেছেন তা আলোচনা করো। নেক্সট, ৪ দাগের প্রশ্ন, আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর যেমন হার্শেল, অধ্যাপক ইয়ং পর্যবেক্ষণ ও গণনার উল্লেখ করা হয়েছে। এই উল্লেখগুলির মাধ্যমে লেখক কিভাবে বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতি ও তার গুরুত্ব তুলে ধরেছেন? ৫ দাগের প্রশ্ন, সৌরজগতের বিভিন্ন বস্তুর যেমন ধূমকেতু, গতি, আলো এবং তাপ সম্পর্কিত যে আলোচনা প্রবন্ধে করা হয়েছে তার মূল বিষয়গুলি কি কি? এই আলোচনা থেকে সৌরজগতের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? ৬ দাগের প্রশ্ন, প্রবন্ধে লেখক যেভাবে পৃথিবীর ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের বিশালতার মধ্যে তুলনা করেছেন তা মানুষের অহংকার এবং জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে কী বার্তা দেয়? ৭ দাগের প্রশ্ন, আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধের ভাষা ও উপস্থাপন শৈলীর বৈশিষ্ট্য কী? লেখক কিভাবে জটিল বৈজ্ঞানিক তথ্যকে সাধারণ পাঠকের জন্য
সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছেন। 8 দাগের প্রশ্ন, প্রবন্ধে উল্লেখিত আশ্চর্য সৌরোৎপাত কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে। তো বন্ধুরা, আমি শুরুতেই বলি যে আমি তোমাদের যে গল্প থেকে প্রশ্নগুলো বললাম সেখান থেকে পলাতক তুফান গল্প থেকে কিছু প্রশ্ন তুলে ধরলাম, আর সবুজ মানুষ। আমি মনে করি যে 3টে গল্পের মধ্যে তোমাদের 2টো করে গল্প পড়লেও এখান থেকে তোমরা লিখতে পারবে। প্রবন্ধের ক্ষেত্রেও এইভাবেই আমি 2টো করে গল্প তোমাদের প্রশ্নপত্রের সাজেশনের মধ্যে রেখেছি। এক আশ্চর্য সৌরোৎপাত, আর দ্বিতীয় হচ্ছে রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধ। নেক্সট, রাজশেখর অপবিজ্ঞান প্রবন্ধগুলি দেখে নিই। রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে লিঙ্গ শব্দ বা সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন তা সম্পর্কে লেখো। দ্বিতীয়, রাজশেখর বসু বিজ্ঞান সম্পর্কে তার যে অভিমত অপবিজ্ঞান প্রবন্ধে ব্যক্ত করেছেন সে সম্পর্কে যা জানো তা লেখো। রাজশেখর বসু অপবিজ্ঞান বলিতে কি বোঝাতে চেয়েছেন তা তোমার পাঠিত অপবিজ্ঞান প্রবন্ধে অবলম্বনে আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধে খটাঙ্গের দ্বারা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন তা আলোচনা করো। নেক্সট, এবার চলি উপন্যাসে। নারায়ণ সাহানের বিশ্বাসঘাতক উপন্যাস, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্নপত্রগুলি তোমরা ভালো করে দেখে নেবে। 1 নাম্বার প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। উপন্যাসের কাহিনীতে কে বা কারা এবং কিভাবে বিশ্বাসঘাতকতার শিকার বা হতা হয়েছেন তা বিভিন্ন চরিত্রের কার্যকলাপের নিরিখে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, একটু ভালো করে রেখে লাগবে। নেক্সট, দ্বিতীয় দাগের প্রশ্ন, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যেমন ক্লাউস ফোক্স বা গল্পের কথক প্রধান চরিত্র কিভাবে বৈজ্ঞানিক কৌতূহল ও রাজনৈতিক আদর্শ এবং ব্যক্তিগত অনুভূতির দ্বন্দ্বে জর্জরিত হয়েছে। পরমাণু বোমা তৈরির মতো বিধ্বংসী প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার নৈতিক সংকট তার চরিত্রে কিভাবে প্রভাব ফেলেছে। 3 দাগের প্রশ্ন, ম্যানহ্যাটান প্রজেক্ট এবং পরমাণু বোমা তৈরির যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিকগুলি উপন্যাসে কিভাবে চিত্রিত হয়েছে। লেখক নারায়ণ সাহান কিভাবে জটিল বৈজ্ঞানিক তথ্যকে সাধারণ পাঠকের উপযোগী করে তুলেছেন। 4 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষত আমেরিকা, জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক ও গুপ্তচর বৃত্তির জাল বিশ্বাসঘাতক উপন্যাসে কিভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রেক্ষাপটে কাহিনীর গতিকে কিভাবে প্রভাবিত করেছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে এই প্রশ্নটা। 5 দাগের প্রশ্ন, উপন্যাসে বর্ণিত বিভিন্ন বৈজ্ঞানিক যেমন ওপেনহাইমার, ফার্মি, বোর, আইনস্টাইন প্রমুখ চরিত্রায়ন এবং পরমাণু বোমা তৈরির যে প্রকল্পে যাদের বা তাদের ভূমিকা ও মানসিক অবস্থা বিশ্লেষণ করো। তাদের কার্যাবলীর মধ্যে যে কোনো নৈতিক বা তাদের কার্যাবলীর মধ্যে কোনো নৈতিক দ্বন্দ্ব পরিলক্ষিত হয় কি। নেক্সট, বিশ্বাসঘাতক উপন্যাসে মানবতা, যুদ্ধ এবং বিজ্ঞানের অপব্যবহার সম্পর্কিত যে গভীর প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে সেগুলি আলোচনা করো। লেখকের মূল বক্তব্য বা বার্তা কী ছিল বলে তোমার মনে হয়। নেক্সট, 7 দাগের প্রশ্ন, একজন বাঙালি লেখকের কলমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এমন একটি আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক ও রাজনৈতিক থ্রিলার রচনার প্রচেষ্টা কতটা সামর্থ্য। বিশ্বাসঘাতক উপন্যাসটির সাহিত্যিক মূল্য বিচার করো। তো এই ছিল আজকে তোমাদের লাস্ট মিনিট ভিডিওর সাজেশন। তোমরা ভিডিওর প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে রেডি করে নিবে, আর যদি প্রয়োজন মনে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকে এখানেই দেখা হচ্ছে এরপরে আরও কোনো এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।